তো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনাদের সবার বিএড এন্ট্রান্স এক্সাম খুবই ভালো হয়েছে এবং আশা করি আমার গ্রুপে অলরেডি আপলোডের ভিডিও যেগুলো ছিল সেগুলো আপনাদের সাহায্য করেছে। ইতিমধ্যে আমার কাছে এসে 2025 বিএড এন্ট্রান্স এক্সাম এর কোয়েশ্চেন পেপার এসে পৌঁছে গেছে। তো আমরা এই কোয়েশ্চেন পেপারটা একবার সলভ করে নিই। তো প্রথমেই আছে কোয়েশ্চেন নাম্বার 1, এ টিচার ক্যান এস্টাবলিশ রেপো উইথ দ্য স্টুডেন্টস বাই। তো এস্টাবলিশ রেপো এস্টাবলিশ করা মানে আমি অলরেডি ভিডিওগুলোতে আলোচনা করেছি। এই প্রশ্নটা খুব সম্ভবত আগের ভিডিওগুলোতে যেগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে মিলে যাবে। তো রেপো এস্টাবলিশ করা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে যাওয়া, স্টুডেন্টের সঙ্গে সম্পর্ক ভালো করে এস্টাবলিশ করা, যাতে করে স্টুডেন্ট কমফোর্টেবল হয় টিচার্সদের সঙ্গে ইন্টারাকশন করতে। তো তিনি কিভাবে স্টুডেন্টসদের সঙ্গে রেপো এস্টাবলিশ করতে পারেন? গাইডিং দেম ইন ডিফিকাল্ট সিচুয়েশন। যখন স্টুডেন্ট কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে আটকে যায় তখন যদি টিচার এসে গাইড করেন তখন সেই অবস্থায় সবচেয়ে বেশি রেপো এস্টাবলিশ হয়, সবচেয়ে বেশি সম্পর্ক ভালো তৈরি হয়। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু মোটিভেট স্টুডেন্টস ইন এ ক্লাসরুম? একজন স্টুডেন্টকে ক্লাসরুমে মোটিভেট করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে, এখানে অপশনগুলো পড়ে এমনিতেই বোঝা যাচ্ছে যে এনকারেজিং অ্যাক্টিভ পার্টিসিপেশন। যখন ছাত্রকে নিজের থেকে এসে পার্টিসিপেট করার জন্য উদ্বুদ্ধ করা হবে, মোটিভেট করা হবে, তখনই সবচেয়ে বেশি মোটিভেশন হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ নোটিস এ স্টুডেন্ট স্ট্রাগলিং উইথ দ্য কনসেপ্ট ইন ইউর ক্লাস? এখন একজন স্টুডেন্ট যদি কনসেপ্ট নিয়ে স্ট্রাগলিং করে তাহলে কী করব? অবভিয়াসলি প্রোভাইড এডিশনাল এক্সপ্লেনেশন। আমি এই স্টুডেন্টকে আরও এডিশনালি এক্সপ্লেন করব এবং এক্সাম্পল দিয়ে আরও বোঝানোর চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 4, এ টিচার্স মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ ইন দ্য ক্লাসরুম। একজন টিচারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ কী থাকে ক্লাসরুমে? তো মেক স্টুডেন্টস ডু হোমওয়ার্ক, মেনটেন ডিসিপ্লিন, প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার্স। এই সবগুলো থেকেও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থাকে মেকিং টিচিং লার্নিং এনজয়েবল। অপশনগুলো থেকে এমনিতেই বোঝা যায় আনসার কী হবে। তো টিচিং লার্নিংটাকে এনজয়েবল করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ক্লাসরুম অ্যাসেসমেন্ট? ক্লাসরুমে আমরা যে অ্যাসেসমেন্ট যেগুলো করি, ইভ্যালুয়েশন যেগুলো করি, সেগুলোর মেইন গোলটা কী থাকে? তো এখানে যেগুলো দিয়েছে, র্যাঙ্ক স্টুডেন্টস, অ্যাসেসমেন্ট করে আমি র্যাঙ্কিং দেবো, আইডেন্টিফাই এরিয়াজ অফ ইম্প্রুভমেন্ট, ডিসাইড হোয়াট টু টিচ, রিডিউস স্টুডেন্টস ডিটেনশন ইন দ্য সেম ক্লাস। তো এগুলো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইডেন্টিফাই এরিয়াজ অফ ইম্প্রুভমেন্ট। আমার অ্যাসেসমেন্টের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমি বুঝতে পারি স্টুডেন্টসদেরকে আরও ভালোভাবে পড়ানোর জন্য আরও ইমপ্রুভমেন্ট করার জায়গাগুলো কোথায় সেগুলো আমি খুঁজে বের করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 6, এফেক্টিভ টিচিং ইনভলভস। টিচিংটাকে আমরা এফেক্টিভ কীভাবে বানাবো? তো এনকারেজিং ইন্টারাকশন, ডেলিভারিং লেকচার্স, রিলাইং সোললি অন টেক্সট বুকস, অ্যাভয়েডিং আস্কিং কোয়েশনস টু স্টুডেন্টস। তো এই এনজয় এফেক্টিভ করার জন্য আমি শুধু লেকচার দেওয়া বা টেক্সট বুকে নির্ভর হয়ে যাওয়া বা স্টুডেন্টসকে কোয়েশন জিজ্ঞেস করতে, আস্ক করতে অ্যাভয়েড করা, সেগুলো তো কোনোটাই করতে পারবো না। অবভিয়াসলি এনকারেজিং ইন্টারাকশন, আমি যত স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশনটাকে এনকারেজ করবো ততই ক্লাসরুম লার্নিংটা আমার এফেক্টিভ হবে। দেন কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য রোল অফ এ টিচার ইন স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং এনভায়রনমেন্ট? আমরা অলরেডি জানি স্টুডেন্ট সেন্টার্ড লার্নিংয়ে টিচার একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। তিনি গাইড করেন, তিনি শুধু রাস্তা দেখিয়ে দেন, অর্থাৎ তিনি ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং এনভায়রনমেন্টে। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে, এ টিচার নোটিসেস দ্যাট এ স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম হ্যাজ এক্সেলেন্ট ক্রিয়েটিভ থিঙ্কিং এবিলিটিস, হাউ ক্যান দ্যাট স্টুডেন্ট বি নার্চার্ড? তো একজন স্টুডেন্টের যদি ক্রিয়েটিভ থিঙ্কিং এবিলিটিটা থাকে তাহলে সেটাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে? তো এখানে যে অপশনগুলো দিয়েছে, রেক্টিফাইং ইজ আর উইকনেসেস, প্রোভাইডিং মোর অপরচুনিটিস বাই লেটিং হিম হার ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি, বাই ফোকাসিং অন হার অ্যাটেনশন ইন এক্সামস। তো সবগুলোর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা হবে প্রোভাইডিং মোর অপরচুনিটি যত আমি তৈরি করে দেবো তত তার ক্রিয়েটিভ থিঙ্কিংটা আরও ডেভেলপ করবে। তো অপশন বি হবে এখানে কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 9, মেইন অবজেক্টিভ অফ টিচিং লার্নিং প্রসেস ইন এ ক্লাসরুম ইজ। একটা ক্লাসরুমের টিচিং লার্নিং প্রসেসের মেইন উদ্দেশ্যটা কি? তো ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা, প্রোভাইড ইনফরমেশন, হেল্প স্টুডেন্টস টু গেট জবস, টু মেনটেন ডিসিপ্লিন, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু মেইন অবজেক্টিভ যদি আমরা বলি ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং। আলটিমেটলি একজন স্টুডেন্ট নিজের থেকে শিখতে গেলে যে ক্রিটিক্যালি
থিঙ্কিং করাটা সেটাই আমি তৈরি করে দিতে লাগবে ক্লাসরুমে। কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দি ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এফেক্টিভ টিচিং। তো আমি যে টিচিং করছি ক্লাসরুমে গিয়ে সেটা আমি কোন সময় বলবো যে এফেক্টিভ হয়েছে আমার টিচিংটা? আমি তখনই বলবো যখন এখানে যে অপশনগুলো দিয়েছে, টিচিং লার্জ কন্টেন্ট ইন এ শর্ট টাইম, তো সেটা তো ঠিক আছে, সেটাকে আমি এফেক্টিভ বলবো না যে কম সময়ের মধ্যে বেশি পড়িয়ে দিয়েছি, সেটা কিন্তু এফেক্টিভ না। এফেক্টিভ হচ্ছে যখন আমি অপশন সি যেটা দিয়েছে, হেল্পিং স্টুডেন্টস লার্ন ইন্ডিপেন্ডেন্টলি, এমন একটা সিচুয়েশন তৈরি করব যাতে করে স্টুডেন্ট নিজের থেকেই লার্ন করে নিতে পারে। সেটাই আমার টিচিংয়ের আসল অবজেক্টিভ বা আমার সফলতা সেখানেই হয়। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য টার্ম কারিকুলাম রেফার্স টু, তো কারিকুলাম ডিজাইনিং সেখানে মেইন উদ্দেশ্যটাই থাকে দ্য মেথডস অফ টিচিং অ্যাডপ্টেড, তো সেটা তো ঠিক আছে। ওভারঅল প্রোগ্রাম অফ স্টাডিজ অফার্ড, টেক্সট বুক সাজেশন ফর টিচিং, ক্লাস টাইম টেবিল, এগুলো তো হবে না, টাইম টেবিল হবে না, টেক্সট বুক সাজেশন ফর টিচিং, ওভারঅল প্রোগ্রাম অফ স্টাডিজ অফার্ড, তো কারিকুলামের ভিতরে টেক্সট বুক সাজেশন আর মেথড অফ টিচিং সবগুলোই ঢুকে যায়, অর্থাৎ ওভারঅল প্রোগ্রাম অফ স্টাডিজ অফার্ড। দেন কোয়েশ্চেন নাম্বার 12, ইন দ্য কনটেক্সট অফ এডুকেশন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, ডায়াগনস্টিক এই শব্দটা অনেক সময় আমরা মেডিকেল সায়েন্সে ইউজ করি যে কোনো একটা ডিজিজ ডায়াগনোজ করলাম, অর্থাৎ আমি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনের মাধ্যমে কী করি, ক্লাসরুমে যখন আমি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করি, অর্থাৎ স্টুডেন্টসদের লার্নিং ডিফিকাল্টিস যেগুলো আছে, কোন জায়গায় সেগুলো স্টুডেন্টসরা ডিফিকাল্টি ফেস করছে সেগুলো খুঁজে বের করাই হচ্ছে আমার ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, অর্থাৎ আইডেন্টিফাইং লার্নিং ডিফিকাল্টিস অফ স্টুডেন্টস। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য টার্ম লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট, তো যে এনভায়রনমেন্টে সবচেয়ে কম রেস্ট্রিকশন দেওয়া হবে স্টুডেন্টদের, associated with the education of gifted children with disability, early childhood learners, mentally retarded learners, তো চিলড্রেন উইথ ডিসেবিলিটি তাদেরকে যত রেস্ট্রিকশনগুলো যত কমানো যায় সেটার উদ্দেশ্য থাকে CWSN লার্নিংয়ে। দ্য মেজর অবজেক্টিভ অফ এডুকেশন ইজ, এডুকেশনের মেইন অবজেক্টিভ, এই কোয়েশ্চনটা এডুকেশনের ডেফিনেশন যেটা স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইন ক্যাপাসিটিজ অর এবিলিটিস, যেগুলো অলরেডি ইন ম্যান, মানে মানুষের মধ্যে থাকা ইনহেরেন্ট ক্যাপাবিলিটি যেগুলো আছে অলরেডি সেগুলোকেই ডেভেলপ করা, ম্যানিফেস্ট করা, তো সেখানে হবে অবজেক্টিভটা হচ্ছে ডেভেলপিং ইনহেরেন্ট এবিলিটিস। দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু বি টেকেন কেয়ার অফ হোয়াইল ফর্মুলেটিং দ্য কারিকুলাম, একটা কারিকুলাম ফর্মুলেট করার সময় যেটাকে মেন উদ্দেশ্য হিসাবে রাখা হয় সেটা হচ্ছে যে এজ গ্রুপের স্টুডেন্টসদের জন্য ওই ক্যারিকুলামটা ডেভেলপ করা হচ্ছে তাদের নিডস অ্যান্ড ডিমান্ডস কোনগুলো সেগুলোকে ক্যাটার করা, অর্থাৎ এখানে অপশন বি হবে কারেক্ট অপশন, চিলড্রেন্স ক্যাপাবিলিটিস অ্যান্ড নিডস, টিচার্স এবিলিটিস, ন্যাশনাল আইডিওলজি, সেগুলো তো একটু একটু থাকতে লাগবে কারিকুলামের মধ্যে, কিন্তু মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে এজ গ্রুপ অনুযায়ী এজ স্পেসিফিক নিডস অ্যান্ড ডিমান্ডস যাতে কারিকুলাম ফিল করে সেটাই কারিকুলামের মেইন উদ্দেশ্য। Question number 16, for a teacher, which of the following methods would be correct for writing on the blackboard? তো ব্ল্যাকবোর্ডে রাখার কোন জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয়, রাইটিং অল দ্য পয়েন্টস ভেরি ফাস্ট, তো সেটা তো হবেই না, রাইটিং কন্টেন্টস অ্যান্ড আস্কিং কোয়েশনস টু রিড, রাইটিং অল দ্য আনসার্স দ্যাট স্টুডেন্টস গিভ, রাইটিং ইম্পর্টেন্ট পয়েন্টস ক্লিয়ার, তো বুঝাই যাচ্ছে এটাই হবে কারেক্ট অপশন, শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো লিখবো এবং ক্লিয়ারলি লিখবো যাতে করে পেছনের বেঞ্চে যে স্টুডেন্টসগুলো বসা আছে সেগুলো তাদের কাছেও জিনিসগুলো ক্লিয়ার হয়, শুধুমাত্র ইম্পর্টেন্স পয়েন্ট লিখবো, সবগুলো কথা লেখার দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 17, দ্য প্রসেস ইনিশিয়েটস গাইডস অ্যান্ড মেনটেন্স গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার ইজ, তো যে প্রসেসের মাধ্যমে আমরা বিহেভিয়ারটাকে গোল ওরিয়েন্টেড করার চেষ্টা করি বা প্রথমে আমরা ইনিশিয়েট করি তারপর আমরা গাইড করি, তো সেটাকে আমরা বলি স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং লার্নিংয়ের একটা পার্ট ছিল, যেখানে অনেক সময় উদাহরণ দিয়ে বোঝানো হয় যে সাইকেল চালানোর সময় সাইকেল চালানো শেখার সময় যখন আমরা পেছন থেকে ধরে রাখি এবং হঠাৎ আমরা ছেড়ে দিই, তো এই ধরে রাখাটাকে স্ক্যাফোল্ডিং মেইনলি বলা হয়, তো এখানে কারেক্ট অপশন হবে স্ক্যাফোল্ডিং। মেমোরি টাইপ কোয়েশনস আর ইউজ টু টেস্ট, কোয়েশন অনেকগুলো হতে পারে, যেমন মেমোরি টাইপ বা আমরা বলি নলেজ বেসড কোয়েশনস, নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন, এগুলো বিভিন্ন প্রকারের কোয়েশন হতে পারে। তো মেমোরি টাইপ কোয়েশনসগুলো অ্যাকচুয়ালি কী টেস্ট করার জন্য ইউজ করা হয় সেগুলো হচ্ছে প্রিভিয়াস নলেজ অফ পিপলস, যেগুলো সরাসরি
পিপলসদের মেমোরি থেকে যেগুলো আসে সেগুলোই হচ্ছে প্রিভিয়াস নলেজ টেস্ট করার জন্য ইউজ করা হয়। তবে কোয়েশ্চন নাম্বার 19 বলে যে হুইচ অফ দি ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং ইন এডুকেশন। তো আবার সেম কোয়েশ্চেন দিয়েছে, স্ক্যাফোল্ডিংয়ের অর্থ আগেই একবার ক্লিয়ার করা হয়েছে। এখানে আমরা বলতে পারি যে প্রোভাইডিং স্টুডেন্টস উইথ পার্মানেন্ট সলিউশন, পার্মানেন্ট সলিউশন তো হবেই না, সলিউশনটা স্টুডেন্টস নিজেই খুঁজে বের করবে। এনকারেজিং স্টুডেন্টস টু ওয়ার্ক উইথাউট এনি গাইডেন্স, এটাই মেইন রিজন বা মেইন অর্থ হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের, কোনো গাইডেন্স ছাড়া যাতে স্টুডেন্টসরা ওয়ার্কআউট করতে পারে। সি নম্বর অপশন যেটা বলেছে অ্যাসাইনিং টাস্ক দ্যাট আর বিয়ন্ড স্টুডেন্টস কারেন্ট এবিলিটিস, তো এটা হবে না, কারণ হচ্ছে একটা আছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা সীমার পরে স্টুডেন্টস আর ডেভেলপ হতে পারে না বা এবিলিটিস সেই সীমাটা আমরা পের হতে পারি না, তো তার আগ পর্যন্ত আমরা স্ক্যাফোল্ডিং বলি। কোয়েশ্চেন নাম্বার 20 বলেছে মেটাকগনিশন ইজ দ্য অ্যাওয়ারনেস উইচ হেল্পস টু, তো মেটাকগনিশন হচ্ছে স্টুডেন্টস যে নলেজগুলো অ্যাকোয়ার করলো সেইগুলোর উপর বা লার্নিং যেটা শিখলো সেটার উপর যখন সে নিজের থেকে রিফ্লেক্ট করবে সেটাই হচ্ছে মেটাকগনিশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 21 যেটা কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ ইন এডুকেশন থেকে এসেছে, দ্য স্টেট ইউটি ইন ইন্ডিয়া দ্যাট রিসেন্টলি ডিক্লেয়ার্ড 100% লিটারেসি ইজ, তো এটা হচ্ছে মিজোরামে 100% লিটারেসি অ্যাচিভ হয়েছে রিসেন্টলি। কোয়েশ্চেন নাম্বার 22 এনসিইটি ন্যাশনাল কমন এন্ট্রেন্স টেস্ট, সেটা করা হয় আইটিএবি অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম এই কোর্সের জন্য। তবে কোয়েশ্চেন নাম্বার 23 দ্য ফার্স্ট স্টেজ অফ স্কুলিং অ্যাজ পার এনইপি 2020, তো আমরা জানি এনইপি 2020 উপর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে ফার্স্ট স্টেজ অফ স্কুল এডুকেশনে বলা হয়েছে ফাউন্ডেশনাল স্টেজ, যেটা 3 to 8 ইয়ার্স স্টুডেন্টসদের জন্য দেওয়া হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 24 হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নিপুণ ভারত মিশন, নিপুণ ভারত এখানে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসির উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হয় নিপুণ ভারত প্রোগ্রামে, তো সেটা হবে টু এনহান্স ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি স্কিলস ইন এডুকেশন ইন চিলড্রেন। কোয়েশ্চেন নাম্বার 25 ওয়ান অফ দি মেজর বেনিফিটস অফ ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশনের বেনিফিটস কী হয়? ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ CWSN যারা আছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস তাদেরকে ইনক্লুড করা, তো সেখানে ইনক্রিজিং আইসোলেশন অফ স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস হতে হবে না, আইসোলেশন করার জন্য তো এটা করা হয় না। রিডিউসিং সোশিয়াল ইন্টারাকশন, তো এটাও না। এনহান্সিং সোশিয়াল ইনক্লুশন অফ স্টুডেন্টস উইথ ডাইভার্স এবিলিটিস, তো এটা হবে আমাদের কারেক্ট অপশন। স্টুডেন্টসদের ডাইভার্স এবিলিটিস সম্পন্ন স্টুডেন্টসকে মেইন স্ট্রিমে নিয়ে আসাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের মেইন উদ্দেশ্য। কোয়েশ্চেন নাম্বার 26 হোয়াট ইজ দ্য ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, তো ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে হায়ার এডুকেশনের ইনস্টিটিউট যেগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, তো সেখানে হবে এ ফ্রেমওয়ার্ক টু স্ট্যান্ডার্ডাইজ ডিগ্রিজ অ্যান্ড আউটকামস ইন হায়ার এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 27 হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য ফুল ফর্ম অফ পারাক, তো পারাক সেটা নতুন একটা স্কিম এসেছে, তার ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যানালাইসিস ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 28 ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন ইন এডুকেশন মেইনলি এইমস এট, তো ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনে কী করা হয়? অনলাইন লার্নিং এ ডিজিটাল ক্লাসরুম সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 29 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF 2023 ফর স্কুল এডুকেশন এমফাসাইজেস, তো NCF 2023-তে মেইনলি কম্পিটেন্সি বেসড লার্নিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। And question number 30 which of the following is a major challenge in implementing ICT in rural education, তো রুরাল এরিয়াসগুলোতে যেটা আইসিটিগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে অসুবিধা যেগুলো হয় সেগুলো মেইনলি হচ্ছে পুয়ার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, মেইনলি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রবলেমগুলো থাকে, যেমন ডেস্কটপ বা ইন্টারনেট কানেক্টিভিটি, সেগুলোর বেসড প্রবলেমগুলো হয়।